শুনেই তিস্তা মুগ্ধর কণ্ঠে বলে, তুমি না অনেক ভালো। মাস্টার মশাইকে যদি আমি নিয়ে যাই বিয়ে করি তখনও এমন বলবে তো? বিষাদিনীর কথায় ভড়কে যায় তিস্তা, ভয় জাগে হৃদয়ের কোণে। কঙ্কনার বকুল এবার এগিয়ে এলো। বকুলকে দেখে তিস্তার এক ভাবনা কেটে আরেক ভাবনার উদয় হলো। সাথে সাথে সে প্রশ্ন করলো, বকুল, তুই এখন কোথায় থাকবি? জেঠিমা তো তোকে বাড়িতে যেতে না করলো। কেন আমার সাথে থাকবে? ওর মায়ের কাছে এখন যাওয়ার প্রয়োজন নেই। ওর যে সদ্য প্রতিবাদী মনোভাবটা জন্মেছে তা বোথা হয়ে যাবে তাহলে। ও নিজের স্বপ্ন পূরণ করবে অবশ্যই। মেয়ে বলেই কি পিছিয়ে যাবে নাকি? বিষাদিনীর কথায় সবাই অবাকে হা হয়ে গেল। বকুল বিস্মিত কণ্ঠে বলল। বিষাদিনী মুচকি হেসে বকুলের গাল টেনে বলল, একদম সত্যি। তোমার থাকতে সমস্যা হবে না তো? বকুল জলে টুইটুম্বুর হওয়া চোখ নিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে কৃতজ্ঞতা স্বীকার করে বলল। বিষাদিনী হেসে এবার কঙ্কনার দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলল, কি কঙ্কনা, তুমি কোথায় থাকবে? তোমার মা বাড়িতে প্রবেশ করতে দেবে তো? না হয় আমার সাথে থাকতে পারো। আমার তো নিজের মা নেই, তবে বাড়িতে বাবা দ্বিতীয় পক্ষের বউ আছে। তার অবশ্য আমার সম্পর্কে কোনো মাথা ব্যথা নেই। মোড়লের মেয়ে বলে সবাই ভাবে কি রাজকীয়ভাবে আমি থাকি, কিন্তু যার মা নেই তা তো দুনিয়া অন্ধকার। এটা সাধারণ মানুষ বুঝে? বিষাদিনীর বুকের বাপাশে খানিক মোচড় দিল। মেয়েটার মা নেই। হঠাৎ করে বিষাদিনীর রাজ্যের মায়া জমলালো। হঠাৎ করে বিষাদিনীর রাজ্যের মায়া জমনা হঠাৎ করে বিষাদিনীর রাজ্যের মায়া জন্মালো কঙ্কনার জন্য। মেয়েটাকে জাপটে ধরলো বক্ষ মাঝে। মেয়েটার কি দারুণ কষ্ট। বকুল আর তিস্তাও জড়িয়ে ধরলো ওদের। মানুষের উপর দেখে ভিতর বিচার করা সত্যিই সম্ভব না। রাত নেমেছে ধরণীর বুকে। বকুল আর কঙ্কনা রয়ে গেছে বিষাদিনীর সাথে। কঙ্কনার বাবা অবশ্য সন্ধ্যার দিকে লোক পাঠিয়েছিল, কিন্তু কঙ্কনা যায়নি, রয়ে গেছে বিষাদিনীর সাথে। মোড়ল সাহেব অবশ্য কোনো হেলদোল দেখাননি। মেয়ে যেভাবে চলতে চায় সেভাবেই চলে। এতে বিশেষ বাধা তিনি দেন না। দিয়েই বা কি লাভ? সংসারে দারুণ ঝামেলা ছাড়া বিশেষ কিছুই হবে না। তিস্তাকে প্লাবন দিয়ে এসেছিল। মেয়েটাও হয়তো থাকতো যদি কলঙ্কিনী না হতো। আজকে আকাশে বড় রূপোর থালার মতন একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় বিষাদিনী কলমে ফুটিয়ে তুলেছে বিষাদ। আবারও দু লাইনের কবিতা জলজল করছে সাদা কাগজটাতে। কি বেদনা সেথায়, সাথে দুফোঁটা চোখের জল। বিষাদিনী লাইনগুলো আবারও পড়ল। মানুষ দেখলো বিশাল হাসি, দুঃখ তো অন্তরে চাপা, ভীষণ অশ্রু না ঝরলে কষ্ট নাকি যায় না মাপা। যথারীতি পৃষ্ঠাটা ছিঁড়ে গুটিয়ে ফেললো হাতের ভাঁজে, ছুঁড়ে ফেললো জানালার বাহিরে। বিষাদ কমানোর নতুন উপায় যেন এটা। বাবা, হাট থেকে আমার জন্য আজ আলতা আনবে? আমার অনেক দিনের শখ, আলতা দিব। এতদিনের মিয়ে যাও তিস্তার রঙিন আবদার শুনে খানিক চমকে উঠে আমান শেখ। এতদিন পর মেয়েটা আবদার করলো। কাঠফাটা রোদ্দুর মাথার উপর থাকা সত্ত্বেও বাবার হৃদয়ে শীতল স্রোত বইল। সন্তানের অনাকাঙ্ক্ষিত নির্জীবতা কোনো বাবা মাইকে যে সহ্য করতে পারে না। বাবাকে চুপ থাকতে দেখে ঘাবড়ে গেল তিস্তা। ভুল আবদার করে ফেললো না তো সে? হয়তো ভুল আবদারই। নষ্ট মেয়ের রঙিন আবদার করা মানাই। বিষাদিনী বুবু যতই তাকে পবিত্র বলুক, সবার চোখে তো সে নষ্ট। আচ্ছা, মানুষ কখনো নষ্ট হয়? আর যে পুরুষ নষ্ট করে একজন মেয়েকে, সে কখনো নষ্ট হয় না? আমাদের সমাজটা এত নড়বড়ে কেন? সব নিয়ম কেমন উলটপালট। তিস্তার ছোট্ট শ্বাস ফেলে। এক বুক হতাশা নিয়ে যে সে বলে, আমার আলতা লাগবে না বাবা। আমান শেখ মেয়ের দ্বিতীয় কথায় বিচলিত হয়। ব্যস্ত কণ্ঠে বলে, কেন আম্মা, তুমি পরবা না আলতা? আমি বাজারে গিয়ে কারো হাত দিয়ে পাঠাবো। সুন্দর করে পা সাজিও, আমি রাতে এসে দেখবো। রেশমি চুড়ি আছে তোমার? আচ্ছা, এক মুঠো লাল রেশমি চুড়ি পাঠাবো, কেমন? সপ্তদশী হৃদয়খানা ছলাৎ করে ওঠে। বাবার কাছে ভুল আবদার করেনি ভেবে আনন্দে টুইটুম্বুর হয় হৃদয়ের আঙিনায়। জড়িয়ে ধরে বাবাকে। বাবার বক্ষর মাঝে মুখ লুকিয়ে বলে, না, আমার রেশমি চুড়িও নেই। তুমি পাঠিয়ে দিও বাবা।
আমান শেখ মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। তন্মধ্যেই তনয়া বেগম রান্নাঘর থেকে এক বাটি পায়েস হাতে নিয়ে উঠোনে আসে। রান্নাঘর থেকে সে অবশ্য সবটুকু ব্যাপার খেয়াল করেছে। মেয়েটাকে আবার আবদারের ঝুলি হতে দেখে শান্তি পায় সে। মিছে মিছে অভিমান দেখিয়ে বলে, হয়েছে বাবা মেয়ের ভালোবাসা? আমি তো কেউ না, পরের মেয়ে উড়ে এসে জুড়ে বসেছি। আমাকে আর ভালোবেসে কি হবে? মায়ের এহেন অভিনয়ে ফিক করে হেসে দেয় বাবা মেয়ে। আমান শেখ ঠাট্টার স্বরে বলেন, আসলেই তো, তোমায় ভালোবেসে আর কি হবে বুড়ি মহিলা। কি তিস্তা এবার শব্দ করে হেসে দেয়। তনয়া বেগম গাল ফুলিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো বুড়িই হব। গ্রামে কত সুন্দর মানুষ দেখেন, আমারে তো বুড়িই লাগবো। মায়ের অভিমানী বুলি শুনে খিলখিল করে হাসে তিস্তা। বাবা আবার সে অভিমান ভাঙাতে বলে, বললো তুমি বুড়ি? কার বুকে এত বড় কলিজা? কে এই চরম সত্যি কথাটা বললো? তার আজ গর্দান নিব। বাবা মায়ের টক মিষ্টি ঝগড়া দেখে ছোট্ট হৃদয়টাতে শীতল অনুভূতি হয় তিস্তার। চোখ জুড়িয়ে যায়। আপন মনে বিড়বিড় করে বলে, ভালোবাসা সুন্দর। তিস্তার ধ্যান ভাঙে মুখের সামনে পায়েস দেখে। অবাক দৃষ্টিতে মায়ের পানে তাকিয়ে বলে, পায়েস আজ? হ্যাঁ পায়েস। এত বছর তো জন্মদিনের সকালে পায়েস খেয়েই পালন করলে, আজ ব্যতিক্রম হবে কেন? যতদিন আমি আছি ততদিন এ নিয়ম চলবেই। মেয়ের মুখে পায়েস দিতে দিতে তনয়া বেগম বললেন। তিস্তার চোখে অশ্রুকণা ভিড় করলো। মা বাবার নিবিড় ভালোবাসায় কেঁপে উঠল হৃদয়খানা। অতি আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে বেরিয়ে এলো চোখের জল। মুখে খাবার থাকায় নাকে মুখে হেঁচকি উঠল তার। মায়ের হেঁচকি দেখে ব্যস্ত হলো বাবা। তাড়াতাড়ি কল থেকে এক গ্লাস পানি নিয়ে এলেন। মেয়ের মুখের সামনে জলের গ্লাস ধরে বার কয়েক ফু দিয়ে দিলেন মেয়ের মাথায়। বাবার যত্নে হেঁচকি থামল কন্যার। তনয়া চোখ রাঙিয়ে বললেন, খাবার মুখে কাকে চোখের জল ফেলতে দেখেছো তুমি? খাবার অভিশাপ দেয় জানো না? আজ জন্মদিন বলে বেঁচে গেছো, দিন দিন বড় হচ্ছ, না বলদ হচ্ছ। ভালোবাসার কোনো কারণ থাকে না তিস্তা, শুধু এটা মনে রেখো, তোমার বাবা কিংবা আমার প্রাণ ভোমরা তুমি। আমান শেখের মিছে ধমকে হেসে ফেলে তিস্তা। বাবাকে জড়িয়ে ধরে বলে, মায়ের কথায় আনন্দে মাথা নাড়ে সে। বাবার স্নেহর তলে আর মায়ের আদরের ভীষণ সব সন্তান বোঝে না। মায়ের কথায় আনন্দে মাথা নাড়ে সে। বাবার স্নেহ তলে আর মায়ের আদরের জীবন সব সন্তান বোঝে না। পৃথিবীর সবচেয়ে বড় পাওনা হলো বাবা মা। তাদের এক একটা চাওয়া যেন সন্তানের সবচেয়ে বড় সুখের জন্য। কিন্তু আফসোস, বেশিরভাগ সন্তান বুঝে না বাবা মায়ের সার্থকতা। শরীরে জড়ানো গাঢ় জলপাই আর লাল রাঙা মিশ্রিত শাড়ি, পায়ে টকটকে আলতা লেপিত, হাতেও আলতা দ্বারা আবৃত দারুণ নকশা, চোখে মোটা কাজল, হাতে দুমুঠো রেশমি চুড়ি পরে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছে তিস্তা। বাবা বাজার থেকে আলতা আর 1 ডজন রেশমি চুড়ি পাঠানোর পরে জাঁকজমকভাবে সেজে গুজে তৈরি হয়েছে তিস্তা। বাবা অবশ্য যাওয়ার সময় বলে গিয়েছিল, বাজার থেকে এসে মেয়ের লাল টুকটুকে সাজ দেখব। মেয়ে যেন যত্নের সাজখানা মুছে না ফেলে। প্রতি জন্মদিনেই বেশ সাজগোজ করে সে। এবার যে তেমন সাজগোজ করতে পারবে ভাবতে পারেনি সে। কিন্তু বাবা মায়ের তীব্র ভালোবাসায় আবার আশ্বাস পেয়েছে রমণী। এখন কি আর সে সপ্তদশী আছে? এখন সে হলো গিয়ে অষ্টাদশীর রঙিন রমণী। তার কি রংহীনতা মানায় না তো। মাস্টার মশাইদের উঠোন মাঝে যেন রঙের মেলা বসেছে। 3 জন কিশোরী আর 1 জন তেজস্বী নারীর রঙিন সমাহার। তারা যেন কি বলছে আর হেসে গড়াগড়ি খাচ্ছে। প্লাবন সবে বাজার থেকে এসেছে, কিন্তু উঠানের দৃশ্য দেখে তার চোখ আটকে গিয়েছে। কঙ্কনা, বকুল আর মাস্টারমশাইয়ের মানবীরে কি নতুন সাজ, একই রূপ। মাস্টারমশাই অবাক কণ্ঠে বলে, সবাই এভাবে সেজেগুজে বসে আছিস যে, আজ কোনো উৎসব আছে? রমণীদের আলোচনায় ভাটা পড়ে। গম্ভীর পুরুষালী কণ্ঠে সামান্য কেঁপে ওঠে বিষাদিনী, যার ফলে কঙ্কনার পায়ে ভীষণ যত্নে আঁকতে থাকা আলতার সরু দাগটা বেঁকে যায়। বিষাদিনী সামান্য বিরক্ত হয়,
ব্রুযুগল কুচকে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করে। কেন? উৎসব না থাকলে বুঝি সাজা যায় না? মেয়েরা 12 মাসই সাজতেও পারে, এর জন্য উৎসবের প্রয়োজন হয় না। বিষাদিনীর কাট উত্তরে বিরক্ত হয় প্লাবন। বকুল আর কঙ্কনা চুপ হয়ে যায়। মাস্টার মশাইকে তারা যথেষ্ট সম্মান করে, আর মাস্টার মশাইয়ের সামনে এমন সাজগোজ নিয়ে থাকতেও অস্বস্তি অনুভব হয় তাদের। তাই তারা মিনমিন কণ্ঠে বিষাদিনীর উদ্দেশ্যে বলে, হ্যাঁ, তোমরা আজ ঘুরবো। এটা আবার প্লাবনদাকে বলার কি আছে? আজ তিস্তার জন্মদিন উপলক্ষে সবার ছুটি। বিষাদিনীর কথায় প্লাবন ব্লু কুচকে বলে, 2 দিন পর না তোদের পরীক্ষা, আর আজ না পড়ে তোরা ঘুরবি? আর ওর জন্মদিন হয়েছে তো কি হয়েছে? এই জন্য পড়াশোনা কেন শিখেই তুলবি? আজ মাস্টার মশাই শক্ত জবাবে বোঝা গেল আজ ছুটি মিলবে না। তিস্তা সামান্য মন খারাপ করলো, মুখখানা ছোট করে বলল। প্লাবন না বলতে চেয়েও বলতে পারল না। তার মানবীকে সে সরাসরি কিভাবে না বলবে? মেয়েটার মন খারাপ হবে না? ছোট্ট মনটাকে কষ্ট দেয়া কি প্রেমিক পুরুষের সাজে? যতই হোক, সে সবার আগে আদর্শ প্রেমিক, আর আদর্শ প্রেমিক কখনো প্রেয়সীর মনক্ষুণ্ণ করতে পারে না। অবশেষে প্লাবনের মুখভঙ্গি বদলালো, সাথে জবাবও বদলালো। ছোট্ট কণ্ঠে বলল, আচ্ছা যা, আজ তোদের ছুটি। মাস্টার মশাইয়ের একটা কথায় উচ্ছ্বাসে ভরে উঠল পরিবেশ। কঙ্কনা, বকুল দৌড়ে মাস্টার মশাইকে পাশ কাটিয়ে বাহিরে চলে গেল। উদ্দেশ্য তাদের মধুসুখের ঘাট। বিষাদিনী আপু আজ তাদের এত সুন্দর সাজিয়ে দিয়েছে নিজের শাড়ি অন্যান্য সামগ্রী দিয়ে, তা গ্রামবাসীকে না দেখালে হবে? আর দেখাতে হবে না তাদের বাড়ির মানুষকে? একটা বাহিরের মেয়ে আপন না হয়েও কেমন খেয়াল রাখছে তাদের, কেমন 5 দিনের মাঝে সপ্তদোষীদের দুনিয়া পাল্টে ধূসর থেকে রঙিন করেছে। বকুলরা বেরোতেই তিস্তা উঠে দাঁড়ালো। বিষাদিনী আলতা রাখার জন্য নিজের ঘরে প্রবেশ করলো। তিস্তা মাস্টার মশাইয়ের পাশ কাটিয়ে যাওয়ার সময় তার পথ আগলে দাঁড়ালো মাস্টার মশাই। পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট কাগজের প্যাকেট বের করে তিস্তার হাতে দিল। অবাক হলো তিস্তা, বিস্মিত কণ্ঠে বলল, কি এটা? খুললেই দেখতে পাবি। এটার অপূর্ণতা আছে শরীরে, তাই নিয়ে এলাম। আচ্ছা। ছোট্ট বাক্য ব্যয় করে তিস্তা বেরিয়ে যেতে নিলেই প্লাবন শীতল কণ্ঠে ডাক দিয়ে বলল, অষ্টাদশীর স্রোতসিনী শুভ জন্মদিন। জন্মদিনের প্রেমময় শুভেচ্ছা নিও। তিস্তা থমকালো। তুমি? মাস্টারমশাই তাকে তুমি বলল। শরীরে বয়ে গেল শিহরণ। এই অনুভূতির সাথে সে পরিচিত না, নতুন অনুভূতি। ভালোবাসলে বুঝি প্রেমিকের কথায় এমন শরীরে শিহরণ বয়? তুমি ভাষাটাও বুঝি এত মিষ্টি লাগে? লজ্জায় লাল হয়ে গাল পরশ দাঁড়িয়ে যায়, লজ্জায় লাল হয়ে যায় গাল, পশম দাঁড়িয়ে যায়, বাকশক্তি লোপ পায়, উত্তেজনায় কাঁপে শরীর। তিস্তার কাহিনী দেখে হাসে মাস্টার মশাই, নিবিড় হাসি। ছোট্ট কণ্ঠে আদুরি মাখা শব্দে বলে, তোমার অষ্টাদশীর জীবনের জন্য দোয়া রইল। সবটা সুখকর হোক, আর অনুভূতি প্লাবনময় হোক। তার দাঁড়ায় না, তার লজ্জা লাগছে, ভীষণ লজ্জা। ছুটে চলে যায় মাস্টার মশাইয়ের সামনে থেকে। কাপা কাপা পায়ে ছুটতেও পারছে না ঠিক মতন। প্লাবন হাসে, সাবধানী কণ্ঠে বলে, ধীরে যাও। ততক্ষণে ঘর থেকে বেরিয়ে আসে বিষাদিনী। গুনগুনিয়ে গায়, ভালোবেসে সুখী নিবৃতে যতনে আমার নামটি লিখো তুমি মনেরও মন্দিরে। প্লাবন পাত্তা দেয় না সে গান, অগ্রসর হয় ঘরের দিকে। বিষাদিনী নিজের বড় বেনিটা কোমরে ফেলে বেশ তীক্ষ্ণ স্বরে বলে, শাড়িটা তো শহর থেকে এনেছিলেন তাই না প্লাবনদা? তিস্তাকে দারুণ মানিয়েছে। তা মেয়েটার মনে যে এত রং লাগতেছেন, টিকিয়ে রাখতে পারবেন তো প্রেম? দেখবেন বিদেশিনীর বিষাদিনা আবার শেষমেশ জুটে। অমন একটা শাড়ির জন্য হলেও আমার আপনাকে চাই প্লাবনদা। বিষাদিনী আর দাঁড়ায় না, গট গট পায়ে বেরিয়ে যায়। প্লাবনের কপালে পড়ে চিন্তার ভাঁজ। বিষাদিনী মেয়েটা তার কাছে এক কেমন অসহ্য। তিস্তাকে এর সাথে মিশতে দেওয়া যাবে না। ওষুধ রোগ সারানোর জন্য দারুণ জিনিস, কিন্তু সুস্থ শরীরের জন্য বিষ।
আর বিষাদিনী সেই ওষুধ। মধুসখীর ঘাটে 4 নারীর রমরমা আড্ডা। এর মাঝে তিস্তার পায়ের নুপুরের শব্দ, মাস্টারমশাইয়ের তরফ থেকে উপহার। কঙ্কনার বিষাদিনীর সখ্যতা যেন একটু বেশি, একজনের প্রতি আরেকজনের প্রেম যেন আকাশ ছোঁয়া। এতে অবশ্য কারোর কোনো মাথা ব্যথা নেই। হঠাৎ মধুসখীর ঘাটে উপস্থিত হলো ক্লান্তময়। প্লাবন ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, তা তাড়াতাড়ি তোর বাড়ি চল। তিস্তা অবাক হলো, সাথে উপস্থিত সবাই। বিস্মিত কণ্ঠে তিস্তা বলল, কেন মাস্টারমশাই? প্লাবনের যেন উত্তর দেওয়ার সময় নেই। তিস্তার হাত ধরে ছুটতে থাকে তিস্তার বাড়ির দিকে। তাদের পিছে পিছে ছুটে বাকি 3 জনও। তিস্তার বাড়ির কাছে আসতে ভীষণ ভিড়ের দেখা মেলে। ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই আটকে ওঠে তিস্তা। বাড়ির ছোট্ট উঠান জুড়ে খাটিয়া, সাদা কাপড়ে মোড়ানোকে কে যেন শুয়ে আছে সেথায়। তিস্তার সামনে সাদা কাপড়ে মোড়ানো লাশখানা। তবুও তিস্তার মুখে দুঃখের কোনো রেশ নেই। সে ভাবলিহীনভাবে দাঁড়িয়ে আছে উঠানের এক কোণায়। উঠোনের এক কোণায়। তার সাথে দাঁড়িয়ে থাকা বকুল অবধি কেঁদে কেটে ভাসাচ্ছে, অথচ মেয়েটা কাঁদছে না। কি আজব, মেয়েটা কি পাথর হলো? উঠোনের মাঝে নেতিয়ে আছে আহ্লাদি। এতক্ষণ সে গড়াগড়ি খেয়ে কেঁদেছে, আর দেহে কুলাচ্ছে না কাঁদাকাটি। আহ্লাদিকে ধরে বসে আছে দাদি। মেয়েটার পেটে 3 মাসের সন্তান, অথচ তার স্বামী আজ খাটিয়াতেই ঠাঁই পেয়েছে। কি দুর্ভাগ্য! হায়, গ্রামের লোক কত সান্ত্বনা দিল। মেয়েটা সব সময় শান্তশিষ্ট থাকতো। আহারে, মেয়েটার কপাল পুড়ল শেষমেশ। বোন জামাইয়ের লাশ দেখার পরও তিস্তার হেলদোল না দেখে অবাক হয় বিষাদিনী। সবার অগোচরে ফিসফিস করে বলে, তুমি কাঁদছো না যে? খারাপ লাগছে না দুলাভাইয়ের জন্য? তিস্তার ভাবলেশহীন উত্তর। না তো। বিষাদিনী অবাক হয়, তারপর নিজের সামলে নেয়, সন্দিহান কণ্ঠে বলে, কেন, বাজে লোক ছিল নাকি সে? এবার অবাক হওয়ার পালা তিস্তার। বিস্ফোরিত নয়নে তাকিয়ে অঢেল বিস্ময় নিয়ে বলে, তুমি জানলে কিভাবে বুবু? নারী আমি, পুরুষের প্রতি একজন নারীর ঘৃণার দৃষ্টি বুঝতে পারি আমি। আমারও এমন দৃষ্টি আছে কোনো না কোনো পুরুষের জন্য, তোমায় না বুঝলে হবে? তিস্তা থমকায়। বিষাদিনীর প্রতি তার ভালো লাগা আরো দ্বিগুণ বাড়ে। হঠাৎ করে বাড়ির পরিবেশে তার তৃষ্ণা জন্মায়। সবার অগোচরে বেরিয়ে যায় বাড়ি থেকে। মাস্টারমশাইটা অকারণেই তাকে ধরে নিয়ে এলো এখানে। এর চেয়ে মধুসখীর ঘাট বেশি ভালো ছিল। তিস্তা বেরিয়ে যেতেই ওর পিছে পিছে বিষাদিনীও বেরিয়ে যায়। তিস্তাকে সে যতটা চিনেছিল, মেয়েটা যে এত পাষাণ হবে সে ভাবেনি। যতই হোক, নারী শরীরে অপমানের আঁচড় কেটেছিল সে মানুষ। দয়া মায়া না থাকাটাই তো স্বাভাবিক। গ্রামের পথে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে তিস্তা আর বিষাদিনী। কথার এক পর্যায়ে বিষাদিনী অদ্ভুত স্বরে বলল, তোমার দুলাভাই কিভাবে মারা গেছে শুনেছো কিছু? হ্যাঁ, হৃদরোগের কারণে। তবে শয়তানগোর শাস্তি এমনভাবেই দেন সৃষ্টিকর্তা। শাস্তিটা সৃষ্টিকর্তা দিল না, তার সৃষ্টির সেরা জীব দিল, সেটা পরিষ্কার না আমি। বিষাদিনীর কথায় অবাক হয় তিস্তা। ব্রুকুচকে বলে, মানে? ও কিছু না। আচ্ছা, তুমি না হয় তোমার দুলাভাইকে অপছন্দ করতে, কিন্তু তোমার আপু, তাকে তো তুমি ভালোবাসো। তার দুদিনে তোমার এত কাঠিন্যতা মানায়? আর তাছাড়া তার তো কোল জুড়ে অন্য কারো আগমনী বার্তা বইছে। আপাতত আমার দুর্দিনে দাঁড়ায়নি বুবু। অবশ্য এ নিয়ে আমার রাগ নেই। এখন ওখানে আমার দম বন্ধ লাগছিল। আমার এত কান্নাকাটি ভালো লাগে না, ভয় হয় কেবল। হৃদয় মাঝে কেবল ভয়ঙ্কর প্রলয় হয়, কাউকে দেখাতে পারি না, তাই ছুটে চলে এসেছি। মানুষটাকে আমি অপছন্দ করতাম ঠিকই, কিন্তু কখনো চাইনি সে আমার আপার সুখ কেড়ে নিয়ে মৃত্যুর মুখ দেখুক। তবুও উপরওয়ালার ইচ্ছে বুঝি অন্য কিছু ছিল। বিষাদিনী ছোট্ট শ্বাস ফেললো। এতটুকু মেয়েও চায়নি কখনো তার সাথে খারাপ আচরণ করা ব্যক্তিটা মারা যাক। কিন্তু সে এত বড় মেয়ে হয়েও প্রতিনিয়ত নিজের বাবার মৃত্যু কামনা করত। বাবা হয়তো তার জীবনের নোংরামির
আঁচড় কাটেনি, কিন্তু সহজ সরল মেয়েদের যে ক্ষতি করত। যতই সে বাবা হোক, আগে তো তাকে মানুষ হতে হবে। মানুষ রূপে অমানুষ হয়ে বেঁচে থেকে আদৌ কোনো লাভ আছে? বিষাদিনী আর তিস্তার নীরব মুহূর্তেই মাঝে হাজির হয় দারুণ এক সুপুরুষ। তিস্তাকে দারুণ রঙিন রূপে দেখে পুরুষটা এগিয়ে আসে, মিষ্টি স্বরে বলে, ভালো আছেন তিস্তা? তিস্তা অবাক না হয় পারে না। এতদিন পরে মানুষটার সম্মুখে পড়বে ভাবেনি। এই মানুষটার কাছ থেকে অনেক কিছু জানা বাকি তার। তিস্তাকে চুপ থাকতে দেখে মাহিন আবার প্রশ্ন করলো, চিনতে পারেননি আমায়? না চেনার কি আছে? আমার জীবনে দারুণ ক্ষতির কারণ হলেন গিয়ে আপনি। আপনাকে না চিনলে হবে? তিস্তার কাট জবাবে সামান্য ভড়কে গেল মাহিন, কিন্তু সে উত্তর দেওয়ার আগেই হঠাৎ তার নজর গেল তিস্তার পাশে দাঁড়ানো রমণীর দিকে। বিস্ফোরিত কণ্ঠে সে বলল, বিষাদিনী আপনি? বিষাদিনী মাহিনের দিকে তাকালো। মাহিনের অবাক দৃষ্টি দেখে সামান্য হাসলো, খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, হ্যাঁ, আমি কেমন আছেন ডাক্তার সাহেব? এই তো ভালো, আপনি? আমি তো সবসময় ভালো থাকি, তাই না? তা এখন কি গ্রামে থাকবেন? না না, সদরে থাকি, মাঝে মাঝে আসি। তো আমাদের বাড়িতে যাবেন? আপনার কথা এখনো অনেকে আলোচনা করে। হ্যাঁ, যাব সময় করে। 3-4 বছরও আপনার সময় হয়ে ওঠেনি? বিষাদিনীর প্রশ্নে হাসে মাহিন। প্রশ্নটা এড়িয়ে বলে, আপনি আগের চেয়ে বেশি সুন্দর হয়েছেন। তাই বুঝি ভীষণ অসুন্দর ছিলাম? এহেন প্রশংসায় আর 5টা মেয়ের মতন লজ্জায় কুকড়ে যায়নি বিষাদিনী। স্বাভাবিক ভাব। আরো টুকটাক কথা হলো দুজনের মাঝে। তিস্তা কেবল হা হয়ে তাকিয়ে রইল, তার বোধগম্য হলো না ব্যাপারটা। দুজন দুই মেরুর প্রাণী হয়েও পরিচিত কিভাবে? অবশেষে বিষাদিনীর আলাপ আলোচনা শেষ হলো। মাহিনকে বিদায় জানিয়ে সে তিস্তার হাত ধরে আবার হাঁটা ধরল গ্রামের পথ ধরে। তিস্তা ফিরে চাইল মাহিনের দিকে। মাহিন এখনো তাদের দিকে তাকিয়ে আছে। মাহিনের দৃষ্টিতে কেবল মুগ্ধতা ছড়িয়ে আছে, উপচে পড়া মুগ্ধতা। কিন্তু কার জন্য সে মুগ্ধতা? বিষাদিনীর জন্য নাকি বিষাদিনীর নাকি তিস্তার? মাহিনের থেকে বেশ কিছুটা দূরে যেতেই বিষাদিনীর কিছু মনে পড়ল। থেমে গেল না তার পা। হঠাৎ সন্দিহান কণ্ঠে সে তিস্তাকে বলল, তুমি তখন ডাক্তার সাহেব মানে মাহিনকে কি বললে? তোমার দারুণ ক্ষতির কারণ সে কিভাবে? তিস্তারও এবার হুঁশ হলো। সে বিষাদিনীর আর মাহিনের আলোচনায় এতই মত্ত হয়েছিল যে নিজের প্রশ্নগুলো ছুড়তে পারেনি মাহিনের দিকে। তিস্তাকে চুপ থাকতে বিষাদিনী আবারও প্রশ্ন ছুড়ল, বললেন না কি ক্ষতি? আমার চরিত্র নষ্ট হওয়ার মিথ্যে খবরটা আপনিই ছড়িয়েছিলেন বুবু, অথচ আমার সাথে তেমন কিছুই হয়নি না। বিষাদিনী ভারী কণ্ঠে বলল, তার মানে সবাই যা বলে তোমার সাথে আসলে তা ঘটেনি? আমাকে কেবল 5 দিন অন্ধকার একটা ঘরে আটকিয়ে রেখেছিল, এছাড়া কিছুই করেনি। কিন্তু গ্রামের মানুষ এটা বিশ্বাস করেনি একমাত্র এই ডাক্তারের জন্য। উনি আমাকে পরীক্ষা নিরীক্ষা করে বলেছিল আমার সাথে খারাপ কিছু হয়েছে। শীত কণ্ঠে বলল। বিষাদিনী সামান্য হোঁচট খেলো বোধ হয়। ডাক্তার সাহেব মিথ্যে কেন বলেছে? নিশ্চয় এর ভিতরে কাহিনী আছে। রাত নেমেছে চারপাশে। তিস্তা বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে কেবল পড়তে বসেছে। হারিকেনের আলোটা আরেকটু বাড়িয়ে দিয়ে পড়ায় মনোনিবেশ করেছে মাত্র। হঠাৎ তার ঘরে ধীর গতিতে কেউ প্রবেশ করলো। তিস্তা সামান্য চমকে তাকাতেই দেখলো একদম সাদা ধবধবে শাড়ি পরা তার আপা। তিস্তা নিজের বোনের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। সাদা শাড়িতে আপাকে কেমন ভয়ঙ্কর লাগছে। তিস্তার ভাবনার মাঝে আহ্লাদের কণ্ঠস্বর ভেসে এলো, কিরে, কথা বলবি না আমার সাথে? তিস্তা চুপ করে রইল। কিছুক্ষণ সময় নিয়ে বলল, ওমা, কথা কেন বলবো না? তুমি বসো এখানে। না না, বসতে আসিনি। দূরে একটা দায়িত্ব দিলে পালন করতে পারবি? তিস্তা ব্রু কুচকে বলল, কি? আমার সন্তানকে তুই মানুষ করতে পারবি? আপার কথায় তিস্তার বিচলিত হলো। আপার মাথায় কি অন্য কিছু ঘুরছে? তাড়াতাড়ি খাট থেকে নেমে আপাকে জড়িয়ে ধরলো তিস্তা। উদ্বিগ্ন কণ্ঠে বলল, না, পারবো না। তুমি থাকতে আমি মানুষ করতে যাব কেন? কি সব বলছো আপা?
আচ্ছা, তুই আগের মতন আমায় ভালোবাসিস তো, নাকি আর মনে পড়ে না আমারে? আমি তোমাকে সব সময় ভালোবাসি আপা, এমন করে বলছো যে? আর উত্তর দেয় না আল্লাদি, কেবল মনে মনে কি যেন ভাবে। আজকে থেকেই তিস্তার মাধ্যমিক পরীক্ষা শুরু। মাস্টার মশাই আর বিষাদিনীর সাথে তিস্তা, কঙ্কনা, বকুল পরীক্ষা দিতে যাচ্ছে। তিস্তা তার সাথে নিজের মাকে আনতে ভুলেনি। চোখগুলো ফুলে ঢোল হয়ে আছে মেয়েটার। আজ 2 দিন যাবৎ সে কারোর সাথে কথা বলছে না, কিন্তু যতটুকু মনে হয় মেয়েটা খুব কাছে। কিন্তু কেন? প্লাবনের খানিকটা খটকা লাগে। ওর দুলাভাই যেদিন মারা গেল, মানে গত 3 দিন আগেও মেয়েটা ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে কি হলো মেয়েটার? তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে কেন? স্কুলের সামনে এসে দাঁড়িয়েছে সবাই। প্লাবন সবাইকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে। তিস্তা তাদের থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। প্লাবন বকুল আর কঙ্কনাকে বুঝিয়ে তিস্তার দিকে গেল। প্লাবনকে দেখে তিস্তা মুখটা ঘুরিয়ে নিল। প্লাবন বেশ অবাক হলো তিস্তার আচরণে। এমন করছে কেন মেয়েটা? প্লাবন অবাক কণ্ঠে বলল, এমন করছিস কেন তুই? কথা বলছিস না যে আমার সাথে? আমি কিছু করেছি? তিস্তা তবুও চুপ। প্লাবনের একটু রাগ উঠল, দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদব হয়েছিস। একটা কথা জিজ্ঞেস করলে উত্তর দিতে হয় জানিস না? কি হয়েছে তোর? নাটক করছিস কেন? এই আমার কিছু হয়নি, আপনি আমার সামনে আর কখনো আসবেন না, চলে যান এখান থেকে। প্লাবন তাজ্জব বনে গেল। এ কেমন কথা ধরন মেয়েটার? কি গো তিস্তা, রানীর যে বড্ড মন ভেজা, পরীক্ষা কি অনেক খারাপ হলো? বিষাদিনীর কথায় ধ্যান ভাঙে তিস্তার। মুচকি হেসে মাথার ডানে বামে ঘুরিয়ে বলে, না, পরীক্ষা তো মন খারাপ করার তেমন কিছু নেই, পরীক্ষা অনেক ভালো হয়েছে। তবে যে আজ বড্ড চুপচাপ। তেমন কিছু না, তোমরা আড্ডা দাও। আমি তো শুনছি মাস্টার মশাই এলে কিন্তু আর আড্ডা দিতে পারবো না। তিস্তার কথাই সবাই আবার আড্ডাতে মনোযোগী হলো। মেতে উঠল নতুন উন্মাদনায়। তবে তিস্তার কথাই সবাই আবার আড্ডাতে মনোযোগী হলো, মেতে উঠল নতুন উন্মাদনায়। তবে এটাকে আড্ডা বলা যায় না। বিষাদিনী কথার ছলে যাই বলে, সবটা থেকেই বাংলার ঐতিহ্য বা সংস্কৃতি সম্পর্কে কিছু না কিছু জানাই যায়। সময়টা তখন পানসে, তখন ক্লান্ত বিকেল। পাখিরা ঘিরে এসেছে তার নীড়ে। সূর্য সারাদিন তার উত্তপ্ততা ছড়িয়ে এখন বাড়ি ফিরছে। চারপাশের আবহাওয়াটা থম মারা, যেন ঝড় হবে খুব। তিস্তারও মনে চলছে উথাল পাথাল ঝড়। বিবেকের তাড়নায় আর মনের পীড়েই সেদিক ভ্রষ্ট। বিবেকের কথা শুনলে হৃদয়ের অভ্যন্তরে হবে রক্তক্ষরণ। আবার যদি হৃদয়ের কথা শুনে, তবে বিবেকের কাছে হবে সবচেয়ে ঘৃণায় মানুষ। কি করবে সে? তিস্তা নিজের বই খাতাগুলো গুটিয়ে নিল, উঠে দাঁড়ালো নিবিড়ভাবে। তিস্তা আকর্ষিত উঠে দাঁড়ানোতে আলোচনায় ভাটা পড়ল। কঙ্কনা অবাক কণ্ঠে বলল, কি রে, কোথায় যাচ্ছিস? মাস্টার মশাই পড়ানো শুরুই করলো না, আর তুই চলে যাচ্ছিস? তিস্তা উত্তর দিল না। এর আগেই বাহিরের ঘর থেকে বর্ষা বেগমের কণ্ঠ ভেসে এলো। সে কর্কশ গলায় বলল, আজ বোধহয় পড়াইবো না বাবু, তারে একটু ওই গ্রামের বাজারে পাঠিয়েছে বিষাদিনীর জন্য ভালো শাড়ি আনতে। কাল তো গ্রামে অনুষ্ঠান আছে, মধুসখীর ঘাটে মেলা, আর তাছাড়া কয়েকদিন পর বউ হইব। এখন তো কিনতেই হবে, তাই আগে আগে কিনে অভ্যাস করুক। বর্ষা বেগম কথা থামলো, চুপ হয়ে গেল আড্ডার আসর। নিজের মাঝে হাজার খানেক ভাবনা মাটি চাপা দিয়ে বিষাদিনীর দিকে ধ্যান দিল তিস্তা। মেয়েটা খুব সুন্দর, প্রাপ্ত বয়স্ক আর খুব স্বাধীন চেতনার মেয়ে। এমন একটা মেয়েকে ফেরানো মাস্টার মশাইয়ের জীবনে সবচেয়ে বড় বোকামি ছাড়া আর কিছুই হবে না। তিস্তা দাঁড়ালো না আর, বের হয়ে গেল বিনা বাক্যে। পেছন থেকে কয়েকবার ডাকলো সবাই, কিন্তু কোনো আশানুরূপ ফল পেল না। তিস্তা সদর দরজা থেকে বের হয়ে যাওয়ার পরই একজনের মুখে দারুণ হাসি ঝিলিক দেখা মিলল। প্রতি জ্যৈষ্ঠ মাসে মধুসখীর কোল ঘেঁষে দারুণ উৎসব উদযাপিত হয়। শোনা যায় জমিদারের বিবাহ বার্ষিকী নাকি অনেক যুগ যাবৎ উদযাপিত হয়ে আসছে। জমিদার ভালোবাসা আর নিজের সম্পর্কের প্রতি ছিলেন খুব যত্নশীল আর শৌখিন। তিনি সবসময় জ্যৈষ্ঠ মাসের
25 তারিখ বড় করে একটি উৎসব উদযাপন করতেন। গ্রামের সব মানুষকে খাওয়াতেন। মেলা বসতো এখানে। সবাই ভরপুর আনন্দ করত। তার স্ত্রীর মুখে হাসিটাই ছিল জমিদারের জন্য স্বর্গ। তাই এত আয়োজন। কালের গহ্বরে হারিয়ে গেছেন জমিদার ও তার শৌখিন সম্পর্ক, কিন্তু রয়ে গেছে সেই ধারাবাহিকতা। তিস্তা মধুসখীর সামনে দিয়ে হেঁটে আসছে। মন আর তার এখন আগের চেয়ে ভালো। কি সুন্দর রঙিন কাপড় দিয়ে সাজানো হচ্ছে নদীর আশপাশ। কি সুন্দর লাগছে। সজীব মধুসখীর সাথে সাজটা যেন দারুণ মানিয়েছে। আগে এই অনুষ্ঠান হলেও মধুসখী তখন ছিল মৃত। দারুণ অনুষ্ঠান হলেও এখন এমন সজীবতা এতদিন দেখা যায়নি। ভাবনার মাঝেই তিস্তাকে কেউ ডেকে উঠল। তিস্তা, না পড়ে কোথায় যাচ্ছিস? আমি চলে এসেছি তো। তিস্তার মুগ্ধতা কেটে যায়। বহুল পরিচিত কণ্ঠে ধ্যান ভাঙে। অতি পরিচিত ভাবে ছলাৎ করে উঠে হৃৎপিণ্ডটা। তিস্তার চিত্ত জানে এই ডাকের মানুষটাকে। তিস্তা নিজেকে ধাতস্থ করে। কঠিন হতে হবে তাকে, অনেক কঠিন। যতটা কঠিন হলে প্রিয় মানুষ মুখ ফিরিয়ে নিবে, ঠিক ততটা কঠিন। তিস্তাকে চুপ থাকতে দেখে প্লাবন এগিয়ে গেল। হতাশ কণ্ঠে বলল, ফিরে যাচ্ছিস যে? আমি চলে এসেছি তো, চল এবার। না, যাব না। আপনি তো নাকি আজ পড়াবেন না। নতুন হবু বউয়ের জন্য শখ করে শাড়ি কিনতে গিয়েছেন। তিস্তার কাট জবাবে সামান্য হক চকিয়ে যায় প্লাবন। আশেপাশে মানুষজনের দৃষ্টি অনুসরণ করে। কণ্ঠ সামান্য খাদে নামিয়ে বলল, কে বলেছে পড়াবো না? তোদের তো এখন পরীক্ষা চলছে। এখন না পড়ালে কখন পড়াবো? তিস্তা উত্তর দেয় না। থম মেরে দাঁড়িয়ে থাকে। প্লাবন সামান্য নরম হয়। অসহায় কণ্ঠে বলে, এমন করছিস কেন? আমি কি কোনো ভুল করেছি? প্রশ্নের পরিবর্তে কোনো উত্তর মিলে না। তিস্তা যেন কথা না বলার শপথ নিয়েছে। প্লাবন কতক্ষণ চুপ থেকে নিজের হাতে থাকা একটা প্যাকেট তিস্তার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার ভীষণ অভিমানের পানসে রাগ হাওয়ায় মিলিয়ে যাক স্রোতস্বিনী। আমরা আবারও উচ্ছ্বাসের সাথে উড়ে বেড়াবো এই গ্রামের আনাচে কানাচে। আর হ্যাঁ, আমি হবু বউয়ের জন্যই শাড়ি কিনতে গিয়েছিলাম। তুমি তো আমার সবটার অধিকারিনী। তিস্তা থেমে যায়। কঠিন রাগের পাহাড় সামান্য গলে যায়। নিবিড় হয় রাগের তেজ। মাস্টারের আকতি মাখা চাহনির জন্য নিতে হয় যত্নের উপহারখানা। প্যাকেটটা হাতে নিয়েই গটগট পায়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। এখানে আর থাকা যাবে না। যে প্রেমিকের জন্য গ্রীষ্মের কঠিন উত্তাপ সাজিয়ে রাখা, তাকে কোমল গলে যাওয়া প্রেম দেয়া যাবে না। বিবেকের কাছে ছোট্ট কখনোই সে হবে না। বাহ তিস্তা, ডুমুর রঙের শাড়িটা তো তোমায় বেশ মানিয়েছে। কখন কিনেছো? বিষাদিনীর প্রশ্নের সামান্য হোঁচট খায় তিস্তা। আমতা আমতা করে বলে, কাল কিনেছি। আজকে মেলা উপলক্ষে আর কি কেনা হলো? বকুল শব্দ করে হেসে উঠল। ঠাট্টার স্বরে বলল, আরেক দফা লজ্জা পেল তিস্তা। কোনো রকমের লজ্জা পাশে রেখে বলল, জমিদারের মতো এমন পাগল প্রেমিক পেলে না হয় এই কথাটা মানা যেত। এবার তিস্তার কথায় সায় জানালো বিষাদিনী। মধুসখীর ঘাটে 4 কন্যা বেশ রমরমা আড্ডা দিচ্ছে। কথার প্রেক্ষিতে কথা বাড়ে। বিষাদিনী হঠাৎ করে বলল, জমিদার আসলেই পাগল প্রেমিক ছিল। না হয় নিজের কষ্ট এভাবে কমাতেন। নিজের কণ্ঠ কিভাবে কমাতেন? আচ্ছা, সেটা পরে বলবো। আগে বলো, তোমাদের কি মনে হয় জমিদার তার স্ত্রীকে কতটুকু ভালোবাসতেন? আকাশের চেয়েও বেশি পরিমাণ হিসাব করা সম্ভব না। তিস্তা, বকুল আর কঙ্কনা অবাক হয় বিষাদিনীর কথায়। সবাই অবাক কণ্ঠে বলে। সবার ঝটপট উত্তর। তাদের উত্তর শুনে বিষাদিনী বেশ উচ্চ স্বরে হেসে ওঠে। প্রায় কতক্ষণ হেসে ক্লান্ত হয়ে অবশেষে বলল, যদি আমি বলি জমিদারের বউ নিজে পড়ে গিয়ে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে, তখন তোমাদের অনুভূতি কেমন হবে? বিয়ে করবে না মায়ের বিষাদিনী? বিষাদিনী খানিকটা চমকালো, থমকালো। ভিড়ের মাঝে ভুল শুনেছে ভেবে কপাল কুচকালো। বিস্ফোরিত কণ্ঠে বলল, জি, বুঝিনি কি বলেছেন? মাহিন আবার সামান্য শ্বাস নিল। তাকে উত্তেজিত দেখাচ্ছে। সামান্য ঘামছে। উত্তেজনায় নাকি অতিরিক্ত চিন্তায় তা বোঝা যাচ্ছে না। বিষাদিনী উত্তরের আশায় নিষ্পলক চেয়ে রইল।
কিছুটা সময় দুজনের মাঝে নীরবভাবে অতিবাহিত হলো। মাহিন সঞ্চয় করলো নতুন উদ্যম, আবার বলল, বিয়ে করবেন আমায়? এবারে প্রশ্ন বিষাদিনীর কান হতে মস্তিষ্ক অবধি পৌঁছাতে পেরেছে। এবার আর হকচকিয়ে যায়নি সে, বরং স্বাভাবিক রইল। তারা দাঁড়িয়ে আছে মধুসখীর ঘাটের দিক, ঠিক পেছনের বটগাছটার দিকে। এখানে মানুষজন কম। মাহিন হঠাৎ তাকে ডাক দিয়ে এখানে এনেছিল জরুরি তলবে, কিন্তু জরুরি কথাটা যে এটা হবে বিষাদিনী বোঝেনি। বিষাদিনীকে চুপ থাকতে দেখে মাহিন অধৈর্য হয়ে গেল। উৎকণ্ঠা নিয়ে চেয়ে রইল বিষাদিনীর পানে। বিষাদিনী খানিক সময় নিল, ধাতস্থ করলো নিজেকে, পরক্ষণেই প্রশ্নের তীর ছুঁড়ে মারল। বিয়ে করবেন আমাকে, কিন্তু কেন? আমি জানি না। সেদিন আপনাকে মধ্যাহ্নে দেখার পর আমার আর কিচ্ছু দেখতে ইচ্ছে হচ্ছে না। আপনি বিহীন সবটাই রংহীন মনে হয়। এই কয়েকটা দিন কেবল আপনার চিন্তায় মগ্ন থেকেছে। আপনাকে আমার চাই। কিন্তু আপনাকে আমার চাই না। বিষাদিনী কঠোর জবাবে থম মেরে যায় মাহিন। অসহায় কণ্ঠে বলে, কেন? আমার অপরাধ কি? আপনি আমাকে অনেক আগে থেকেই তো চিনতেন, তখন আমার জন্য আপনার কোনো অনুভূতি সৃষ্টি হলো না, অথচ এখন এক দেখাতেই বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। ব্যাপারটা কেমন ঘোলাটে না? মাহিন চুপ হয়ে থাকে। আসলেই তো, তার হঠাৎ এমন লাগছে কেন? কিছুদিন আগ অবধি যা স্বাভাবিক ছিল আজ তা অন্যরকম লাগছে কেন? মাহিনের উত্তর না পেয়ে বাঁকা হাসি বিষাদিনী, ফিসফিসিয়ে বলে, তিস্তা, তবে রুচি থেকে উঠে গেছে ডাক্তার সাহেব। মাহিন এবার কিছুটা অপ্রস্তুত হলো, ঘাবড়ালো সামান্য। বিষাদিনী আর কিছু বলল না, বাঁকা আর রহস্যময় হাসি দিয়ে স্থান ত্যাগ করলো। এই গ্রামে ঘটা সকল রহস্যের সমাধান খুব শীঘ্রই হবে। তিস্তার আর মন বসছে না মেলার মাঝে। বিষাদিনী আপা কি বলে গেল? জমিদারের অর্ধাঙ্গিনীর মৃত্যুটা স্বাভাবিক না, তবে কি তাকে মেরে ফেলা হয়েছে? জমিদারের এত প্রিয় মানুষটাকে কেউ মেরে ফেলবে আর জমিদার বুঝবেও না? এটা ভীষণ অদ্ভুত ঠেকছে তিস্তার কাছে। তিস্তার ভাবনার মাঝেই পেছন থেকে পরিচিত ডাক ভেসে এলো, তিস্তা। তিস্তা সাথে সাথে ফিরে তাকালো। চোখ মুখে বিন্দু পরিমাণে উচ্ছ্বাস নেই, দৃষ্টি তার নিষ্প্রাণ। মিয়ে যাওয়া কণ্ঠে বলল, কি বলুন মাস্টার মশাই। তুই আমার সাথে কথা কেন বলছিস না? কথা উত্তর দিবে মাস্টার মশাইয়ের প্রশ্নে? উত্তর দেওয়ার পথ যে বন্ধ, তবুও নিজেকে কঠোর করে বলল, এই যে কথা বলছি। ঘুরাচ্ছিস? তুই উদ্ভট প্রশ্ন করলে কথা ঘোরাতে হয়। নিজেও জানিস আমি উদ্ভট প্রশ্ন করছি না, তাহলে কথা কেন ঘুরাচ্ছিস? আমার সাথে কথা বলতে কেউ না করেছে? তিস্তার বুক কেঁপে উঠল। মাস্টার মশাই কিছু আজ করতে পারলো না তো? কণ্ঠনালীর মাঝে শব্দ কণিকারা আটকে গেল। তন্মধ্যেই পেছন থেকে বিষাদিনী বলে উঠল, আপনার সাথে তিস্তার কিসের কথা প্লাবনদা? দুদিন পর আপনি আমার হবেন, পর মানুষের সাথে কিসের কথা আপনি? আবার তিস্তা ভিতর ভিতর ভেঙে গেল। মাস্টার মশাইকে সে কখনোই পর মানুষ ভাবতে পারবে না, তাহলে কেন এখন ভাবতে হচ্ছে? সম্পর্কের সমীকরণ এত গরমিল হয় কেন? প্লাবন কিছু বলার জন্যই উদ্যত হতেই পেছন থেকে হইচই ভেসে এলো। ওরা তিনজনই দ্রুত পিছে তাকালো, তাকিয়ে খানিকটা চমকে গেল। বকুলের মা বকুলের হাত ধরে টানছে আর কি যেন বলছে, দূর থেকে কথাই অস্পষ্ট। তৎক্ষণাৎ বিষাদিনী ছুট লাগালো, পিছে পিছে ছুটে গেল প্লাবন আর তিস্তা। বকুলের কাছাকাছি আসতে বকুলের বিরক্ত ভরা কণ্ঠ ভেসে এলো, সে বেশ চেঁচিয়েই বলছে। বকুলের কথার বিপরীতে তার মা বলে উঠল, আমরা তোকে বিয়ে দেব না মা, চলে আয় আমাদের কাছে। তুই ছাড়া বাড়িতে যে আমার শূন্য। তুই যতটুকু ইচ্ছে পড়বি, আমরা আর আটকাবো না। বকুল কোনো মতে মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে বিষাদিনীর দিকে ছুটে গেল। বিষাদিনী আগলে নিল বকুলকে। বকুলের মা আবার বকুলের কাছে আসতেই নিলেই বিষাদিনী থামিয়ে দেয় তাকে, বেশ শান্ত স্বরেই শুধায়, কে ওর সাথে নিতে চান? বকুলের মায়ের তৎক্ষণাৎ উত্তর, আমার মায়ারে আমি নিয়া যামু।
তাহলে জোর করে নিতে পারবেন না। যদি আপনার মেয়ে আপনার সাথে যেতে চায় তবেই নেবেন, কেমন? বকুলের মা চুপ করে থাকে, তারপর উদাসীন কণ্ঠে বলে, ও তো আমাদের সাথে যেতে চায় না। সেটা তাহলে মা হিসেবে আপনার ব্যর্থতা। আপনার সন্তান এখন আপনার কাছেই নিরাপদ বোধ করছে না। বুঝুন এবার, যেখানে মা বাবা হবে নিরাপদ আশ্রয়স্থল, সেখানে ভয়ের কারণ হচ্ছে মা বাবা। ওদের বয়সটা টিনেজার বয়স বলা হয়, মানে বয়স সন্ধিকাল। এই সময় ওদের আবেগ অনুভূতি কাজ করে স্বাভাবিকের চেয়েও বেশি। তখন ওদের প্রয়োজন কোমল আচরণ। রুক্ষতা কখনোই টিনেজাররা মানতে পারে না। অনেক সময় তারা মানতে পারে না বলে নিজেদের মেরে ফেলে। ওদেরকে ওদের মতন সময় দিন, সুযোগ দিন। ও যখন নিজেই আপনাদের অভাব বুঝবে তখন আর জোর করা প্রয়োজন হবে না। ও নিজ ইচ্ছায় আপনার কাজে যাবে। আর তো দুটো পরীক্ষা, দুটো দিন, তারপর আর বাধা নেই। বকুলের মা যেন শান্ত হলো, ক্ষান্ত হলো। আর জোর করলো না, বরং টলমল অশ্রু চোখে নিয়ে রাজ্যের আকুতি মাখা কণ্ঠে বলল, ফিরে আসছিস মা? তোর আসার পথ চেয়ে থাকবো। বকুলের হঠাৎ কি যেন হলো, সে দাঁড়ালো না আর বিষাদিনীর সাথে হুড়মুড় করে চলে গেল মায়ের কাছে। বকুলের এই আচরণে কারো মনে কোনো দ্বিধা রইল না। বিষাদিনী হাসলো। এই তো সমাজের বদল শুরু হলো, নারীরাও এখন অধিকার পাবে সমান। একটু জেদ, সাহস, ধৈর্য থাকলেই নারীরা উচ্চস্বরে বলতে পারবে, আমরা নারী, আমরাই সব পারি। মেলা থেকে কি আনলি উড়নচণ্ডী? অনেকগুলো দিন, অনেকগুলো প্রহর পর এই নামটাই কেউ ডাকলো তিস্তাকে। তিস্তা ভীষণ খুশি হলো। ব্যাগ থেকে আপার জন্য কেনা কয়েক ডজন রেশমি চুড়ি এগিয়ে দিয়ে বলল, এই যে আপা, এতগুলো চুড়ি আনছে তোমার জন্য। জানলা দিয়ে হাসি মুখে চুড়িগুলো হাতে নিল। দুমুঠো চুড়ি হাতে পড়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, দারুণ মানিয়েছে তো। থাক। তিস্তা বোনের আদলখানায় নিরলস চেয়ে রইল, ছোট্ট শ্বাস ফেলে বলল, জানো আপা, বিষাদিনী আপা কি বলেছে? আল্লাদির চুড়িগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, কি বলেছে ওই শহুরে আপা? তোমার আর জমিদারের মাঝে নাকি কোনো পার্থক্য নেই। তুমিও দুলাভাইকে অনেক ভালোবাসতে, আর জমিদারও মধুসুখী মানে নিজের স্ত্রীকে অনেক ভালোবাসতো। জমিদারের স্ত্রীর মৃত্যু নাকি স্বাভাবিক না। তবে কি দুলাভাইয়ের মৃত্যু স্বাভাবিক না আপা? আল্লাদির হাসি থেমে যায়, সাথে সাথে ঘাম ছুটে শরীর থেকে। চারপাশ হাতড়ে নানান শব্দ খুঁজেও উত্তর দিতে পারে না সে। কি উত্তর দিলে বিশ্বাসযোগ্য হবে ভেবে পায় না সে। এখন প্রায় মধ্যরাত। বকুল তো ওদের বাড়িতেই চলে গেছে। কেবল কঙ্কনা শুয়ে আছে বিষাদিনীর সাথে। শুয়ে আছে বললে ভুল হবে, ঘুমিয়ে আছে বলা যায়। বিষাদিনীর শরীরে প্লাবনের আনাটিয়ে রঙের শাড়িটা এখনো জড়ানো, হাতে লাল চুড়ি রিনঝিন শব্দ তুলছে। চুড়িগুলো হাতে রেখেই একটা কাগজ বের করলো টেবিলের ভেতর থেকে। গোটা গোটা অক্ষরে আধার কালো রঙের দোয়াতে সাহায্য লিখলো, আজ মনের রং খুইয়ে তোমায় দিলাম বসন্ত। তুমি বুঝলে না প্রিয়, আমার সকাল সন্ধ্যা তোমাতেই আসক্ত। আবার ছিঁড়ে ফেললো কাগজটা, হাতের মাঝে মুঠো করে ধরে মুচড়ে ফেলে দিল জানালার বাহিরে। আজ আকাশে চাঁদ নেই, ঝড় হবে সম্ভবত। মাস্টার মশাইয়ের বাড়ির পিছে পাতা ভর্তি পুকুরটায় দিকে তাকিয়ে আনমনেই সে বলে উঠল, তোমার সময় হয়েছে মানুষ, পাতার পুকুরে লাশ হয়ে ভাসার খুবই শীঘ্রই তুমি ভাসবে। আধার মাঝে পৈশাচিক হাসি দিয়ে কণ্ঠে গান করলো বিষাদিনী, কত প্রণয়ে হারায় আধারে, যেমন করে শুকনো পাতার নিমিগ্রে ঝরে পড়ে। কেউ বুঝে না রে, কেউ খুঁজে না রে, কত প্রেম হারায় আধারে। নিশিরাইতে হারায় চোখের ফানি, কেউ জানে না কেবল আমি জানি। আধার যে কত দামি, কেউ বুঝে না রে, কেউ খুঁজে না রে, কত প্রণয়ে হারায় আধারে। তুই কি পাগল হলি? পরীক্ষা শেষ হতে না হতেই বিয়ের পিড়িতে বসতে চাচ্ছিস, তাও আবার আমি না অন্য কারোর সাথে। এতটা পর হয়ে গেলাম আমি।
ধূ পরিবেশ, নিঃশেষ করা বাতাস, প্রবাহমান মধুসখী আর হৃদয়ের কিছু দীর্ঘশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে তিস্তা। নিশ্চুপ নিষ্প্রাণ তার দৃষ্টি ও ভাষারা। প্লাবন দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠ তার নির্জীব। হৃদয়ে তার হারানোর ভয়, সেই ভয়কে সাথে নিয়েই সে আবার বলল, আমার অন্যায়টা বল। বিয়ের পিড়িতে বসার চিন্তা আপনি আগে করেছেন মাস্টার মশাই। আমাদের পরীক্ষার জন্যই এতদিন বিয়ে করেননি, তাই তো? আপনি বিয়ে করতে পারলে আমি কেন পারবো না? আমার অপরাধ কি? প্লাবন থামলো। বিয়েটা সে যথেষ্ট ঠেকানোর চেষ্টা করেছিল, কিন্তু পারল না। এই তো আজ তাদের গায়ে হলুদ, কাল বিয়ে, এরপর সব শেষ। কিন্তু প্লাবন এখনো ভরসার বীজ বুকে পুষে রেখেছে। তবে তিস্তা কেন ভরসা হারাচ্ছে? প্লাবনের শিরা উপশিরা ভেদ করে রাগ উপচে পড়ছে। তার সবকিছু ধ্বংস করতে ইচ্ছে করছে, কিন্তু তিস্তার সামনে নিজেকে এতটা কঠোরভাবে প্রকাশ করবে না, তাহলে মেয়েটা হয়তো আরো জেদ করবে। তিস্তা কতক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো, আপনার আর আমার এই জন্মে এক হওয়া হলো না। আমার কিশোরী বয়সের প্রেম এইভাবে ধূলিসাৎ হবে আমি ভাবিনি। তবে পরের জন্ম বলে যদি কিছু থাকে, সে জন্মে আপনি আমার হবেন, একান্তই আমার। সেইখানে কেউ থাকবে না, কেউ না। কথা থামলো মানবীর, কণ্ঠনালী কাঁপলো। কান্নারা আর বারণ শুনল না, শাসন শুনল না, ছিটকে বেরিয়ে এলো। দিক ভুলল প্লাবন, আঁকড়ে ধরল মানবীকে বাহুডরে। কতখানি সময় ব্যয় হলো একান্ত ব্যক্তিগতভাবে। কান্নার বেগ মানবীর বেড়েই চলেছে, থামছে না আহ্লাদ পেয়েও। মানবীকে এতটা নিকটে পেয়ে অসংযমী হয়ে পড়ল প্রেমিক পুরুষ। উষ্ণ ছোঁয়া এঁকে দিল মানবীর অধরে। সময়টা আরেকটু ব্যক্তিগত হলো। কিশোরী বয়সের প্রথম এত গোপনীয় নরম কোমল অনুভূতির সাথে পরিচিত নয় তিস্তা। আবেশে বন্ধ হলো চোখ, গাল লাল হলো, লজ্জা আকাশ ছুঁয়েছে। অভিমান কি পাথর হতে পারে? আর সে তো আদুরে ছোঁয়ায় গলে পানে। তুমি তোমার কথার খেলাপ করেছো না বুবু? কঙ্কনার প্রশ্নে খানিক হাসলো বিষাদিনী, ঠাট্টার স্বরে বলল, তুই বলছিস অন্যায় করছি? তা নয় তো কি, এটা অন্যায় হচ্ছে না? তুমি তো বলেছিলে মাস্টার মশাইকে বিয়ে করবে না, তবে তুমিও কি স্বার্থপর হলে? মাঝে মাঝে স্বার্থপর হতে ক্ষতি কি? কঙ্কনার উত্তর দিল না। বিষাদিনীর স্বার্থপরতা মানতে পারছে না সে। একদিন আধার রাতে তাদের মধ্যে যে কথা হয়েছে, সে কথা এখন আর বিষাদিনী রাখছে না। তবে কি নিজের ভালোবাসার জন্য মানুষ স্বার্থপর হয়? বাহিরে তখন রঙিন কাপড় দিয়ে উঠোন সাজানো হচ্ছে। কাল দুপুরে বিয়ে। বিষাদিনী নিরলস জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে মুচকি হাসছে। কঙ্কনা আর দাঁড়ালো না সেখানে। গটগট পায়ে বের হয়ে যাচ্ছে বিষাদিনীর ঘর থেকে। তার মস্তিষ্ক জুড়ে কেবল একটা কথাই ঘুরপাক খাচ্ছে, বিষাদিনী বিশ্বাসঘাতক নারী। কঙ্কনার ঠেলে কান্না আসছে। সে বিষাদিনীকে কত বিশ্বাস করেছিল, আর বিষাদিনী কিনা এমন করলো। কঙ্কনা দরজা অবধি পৌঁছানোর পরই বিষাদিনী চিকন স্বরে ডাক দিল, কঙ্কনা, রাতের দিকে একবার মধু সখীর ঘাটে ডু মারিস তো, তোদের একটা সত্যি জানাবো। কিসের সত্যি? আমরা আর কোনো সত্যি জানতে চাই না, তুমি পুরোটাই মিথ্যে ঘেরা। কঙ্কনার এমন রুক্ষ জবাবেও বিষাদিনীর হাসি এক বিন্দু কমল না, বরং হাসিটা আরো প্রশস্ত করে বলল, বকুল আর তিস্তা আসবে, তুই তোরটা ভেবে দেখিস। আমি আবার এখন একটা চিঠি লিখে বাসায় পাঠাবো জরুরি তলবে, কাল সকালে পৌঁছে যাবে নিশ্চিত। এখন আমার অনেক কাজ, তুই এখন যেতে পারিস। কঙ্কনার এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট পায়ে চলে গেল। কঙ্কনা চলে যেতেই ঘরের পিছনে জানালা দিয়ে কেউ বিষাদিনীকে ডাক দিল। বিষাদিনী প্রথমে খানিকটা চমকে গিয়েও ঘাবড়ালো না, পেছন ফিরে হাসি মুখে বলল, কখন এলেন? মাহিন হেসে বলল, মাত্রই। কাল কি হবে মাথায় আসে তো? হ্যাঁ। বিষাদিনী বাঁকা হাসলো, কাল ঘটবে অনেক কিছু। তুই কি তোর দাদির সাথে পাগল হলি? তোর সেই 3 গুণ বয়সে বড় লোককে বিয়ে করতে রাজি হয়ে গেছিস? তনয়া বেগমের প্রশ্নে জানালা থেকে ঘাড় ঘুরালো তিস্তা।
প্রভাতের সেই হাসি তনয়া বেগমের প্রশ্নের জানালা থেকে ঘাড় ঘোরালো তিস্তা। প্রভাতের সেই মিষ্টি স্মৃতি তাকে ভাবিয়ে তুলেছে। বারংবার চোখের সামনে ভেসে উঠেছে তাদের ব্যক্তিগত সময়টুকু। তখনই মন বিদ্রোহ হয়ে বলে উঠেছে মাস্টারমশাই কেবল তিস্তার, কিন্তু নিয়তি যে বলছে অন্য কথা। তিস্তাকে চুপ থাকতে দেখে তনয়া বেগম মেয়ের পাশে এসে বসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কেন পাগলামি করছিস মা? আমি যে মাস্টার মশাইকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না আম্মা। তনয়া বেগমের কলিজাটা ছোট্ট হয়ে এলো। মেয়েটা তার একজনের মায়ায় খুব বাজেভাবে পড়েছে। এই মায়া কি আর কাটানো যায়? খরস্রোতা নদীর মতো মেয়েটা ভালোবেসে মরা নদীর মতন হয়ে গেল। ভালোবাসা বুঝি এমন? বর্ষা বেগমের পাটা ধরা বাকি ছিল তনয়া বেগম আর তার স্বামীর। এই কথা কেউ জানলো না, কেউ জানবে না। বিষাদিনীর কাছেও তো কত আকুতি মিনতি করেছে, কিন্তু পাথর মেয়েটা শুনেনি সে আকুতি। মধুসখীর ঘাটে বসে আছে 4 রমণী। বকুল অধৈর্য হয়ে বলল। বিষাদিনী হেসে বলল, হ্যাঁ অবশ্যই বলবো। তিস্তা তখন মনে চলছে ঝড়, তবুও নিজেকে শান্ত রেখে বলল, যা বলার বলো আপা, সন্ধ্যা নামছে যে। সন্ধ্যা তো দেখছি তোমার মনে বেশি নামছে, তাই না তিস্তা? বিষাদিনী ঠাট্টার স্বরে বলা কথাটা তিস্তাকে চুপ করিয়ে দিল। বিষাদিনী হাসতে হাসতে বলল, শোনো, আজ মধুসখীর কাহিনী বলবো। মধুসখী কিভাবে প্রাণ বিসর্জন দিয়েছে তার কাহিনী বলবো। কারো জীবনের সাথে হয়তো মিলে যেতে পারে। সবাই এখন অধীর আগ্রহ নিয়ে শোনা শুরু করলো। বিষাদিনী বলল, মধুসখীকে তার স্বামী প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। মধুসখীর সকল আবদার এক কথায় পূরণ করত। জমিদার সম্পর্কে প্রতি সে ছিল যত্নশীল, কিন্তু সেই জমিদারই মধুসখীকে মেরে পানিতে ভাসিয়ে দিয়েছিল। শেষের কথা শুনে বুক কেঁপে উঠল 3 জনের। সবাই অবাক কণ্ঠে বলল, কি? কি আপা, তুমিই তবে দুলা ভাইকে মেরেছো? কেন আপা? এত ভালোবাসা সত্ত্বেও কেন মেরেছো? তিস্তার প্রশ্নে খানিক কেঁপে উঠল আল্লাদি। ভোরে আজান ভেদ করে এমন প্রশ্ন সে মোটেও আশা করেনি। আল্লাদিকে চুপ থাকতে দেখে তিস্তা আবার প্রশ্ন করলো, কেন মারলে আপা? তুই এইসব কিভাবে জানলি? কে বলেছে তোকে এইসব? তিস্তা হাসলো। আপার ঘর্মাত্ম মুখখানা মুছে দিল। চারপাশে তখন সদ্য ভোর, নতুন সকাল, পাখির কিচিরমিচির চারদিকে। তিস্তা বড় করে একটা নিঃশ্বাস নিল। ভোরের হিমশীতল বাতাস ছুঁয়ে গেল তাদের দুজনকে। উঠোনের মাচার উপর বসে আছে দুজন। তিস্তাই তার আপাকে ঘুম থেকে তুলে এখানে নিয়ে এসেছে কথায় বলার জন্য, কিন্তু এমন প্রশ্ন করবে কে ভেবেছে? তিস্তার মুখে রহস্যময় হাসি দেখে আল্লাদি নিজের মুখের বিন্দু বিন্দু ঘামটুকু মুছে ফেলল। ভয়ার্ত চেহারা নিয়ে বলল, বল, তোকে কে বলেছে এইসব? বল। সে একজন বলেছে। তার আগে তুমি একটা গল্প শুনবে? আল্লাদির ভয়ে অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা, তবুও কোনো মতে কাপা কাপা কণ্ঠে বলল, বল। জানো বাবু, বিষাদিনী আপা কি বলেছে? তুই অত বিষাদিনী করিস কেন? যাই হোক, যা বলার বল। আমাদের গ্রামের মধুসখী নদী আছে না, সেখানে জমিদারের বউ পা পিছলে পড়ে মারা যায়নি, জমিদার তাকে মেরে ফেলেছে। আটকে উঠল আল্লাদি। বোন এসব কি বলে? জমিদার সাহেব নিজের স্ত্রীকে জানের চেয়ে বেশি ভালোবাসতেন। তাদের গ্রামে প্রচলিত কথা আছে, প্রেম করিলে জমিদারের মতো করো, বধূ হলে মধুসখী হও। দুজনের ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে এ ছড়াখানি। তবে বোন এসব কি বলে? আল্লাদির বিরক্ত লাগলো এবার। থমকে বলল, এই শহুরে দিদির সাথে থেকে তুইও পাগল হচ্ছিস। জমিদারের ভালোবেসে পাগলামির কথা আমরা সবাই জানি, তবুও এইসব কথার মানে কি? আর বিষাদিনী দিদি এসব কথা কিভাবে জানে? জমিদারকে নিয়ে অনেক পড়াশোনা করেছে বিষাদিনী, এমনকি জমিদার বাড়ির আনাচে কানাচে কি আছে সেটাও তার জানা। সে কোনো একটা বই পড়েছে। আর জমিদারের বংশধারেরই হলো বিষাদিনী বুবুদের পরিবার, তাই সে সবকিছু জেনেছে নাকি। এবার আল্লাদির আগ্রহ জাগলো। আগ্রহী কণ্ঠে বলল, এরপর বল, এরপর কি হলো?
জমিদার কেন মারলো মধুসখীকে? জমিদার তার স্ত্রীর সকল চাওয়া পাওয়া পূরণ করত। একবার জমিদার শহরে যায় মধুসখীকে রেখে। জমিদারের কোনো সন্তান ছিল না জমিদারের শারীরিক সমস্যার জন্য, কিন্তু মধুসখী এটা জানতো না। আসলে জমিদার ভেবেছে মধুসখী এসব জানলে কষ্ট পাবে। সেবার জমিদার শহর থেকে এসে দেখে জমিদারনি মানে মধুসখী অনেক অসুস্থ। ডাক্তার বৈদ্য ডাকা হলো। সবাই জানলো জমিদারের ঘর আলো করে বংশধর আসতে চলেছে। জমিদারের তখন মাথায় হাত। এত ভালোবাসার পরেও বেইমানি করলো মধুসখী, যার জন্য জমিদারের জান হাজির ছিল। তার জন্যই অবশেষে কেড়ে নিল জমিদার। সে ভেঙে পড়েছিল, মানতে পারেনি সে ঘটনা। একদিন রাতে প্রাণের চেয়ে প্রিয় স্ত্রীকে মেরে মধুসখীতে ভাসিয়ে দেয়। সবাই ভাবে পা পিছলে পড়ে মারা গেছে, কিন্তু যে মানুষ সাঁতার জানে সে কি কখনো ডুবতে পারে আপা? আহ্লাদি বিস্মিত, হতবাক। আধ্যাত্মিকভাবে তার আর জমিদারের ঘটনা মিলে গেল প্রায়। তবে কি তিস্তা বুঝে ফেলেছিল? আপা, একদম সুস্থ মানুষ হঠাৎ হৃদরোগে মারা যেতে পারে? যে ভয়টা পেয়েছে তাই ঘটলো। আহ্লাদির কণ্ঠ ছোট হয়ে আসছে, কণ্ঠনালী কাঁপছে, চোখ থেকে অশ্রুকণা ঝরিয়ে কাপা কণ্ঠে বলল, হ্যাঁ, আমি মেরেছি ওই নরপিশাচকে। জানিস, ও আমাকে টাকার জন্য বিক্রি করতে চেয়েছিল। প্রেমে অন্ধ ছিলাম বলে প্রথমে বুঝিনি, কিন্তু যখন বুঝেছি অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই মেরে দিয়েছি। একবারে শেষ করে দিছি জানোয়ারটাকে। কথা থামলো, কান্নায় ভেঙে পড়লো আহ্লাদি। তিস্তা জড়িয়ে ধরলো বোনকে, আদুরের স্বরে বলল, তুমি ভুল করনি আপা, কোনো ভুল করনি। তবে তোমার পরিণতি যেমন জমিদারের মতো না হয়। সে তো নিজের স্ত্রীর শোকে ফাঁসি দিয়েছিল। তিস্তার আহ্লাদির কথার মাঝে ছুটে এলো কঙ্কনা, হাঁপিয়ে উঠে কণ্ঠে বলল, তিস্তা, বিষাদিনী আপা চলে গেছে অনেক দূরে। তিস্তা যেন থ বনে রইল। আহ্লাদির সাথে সাথে দৌড় দিল। তিস্তা অবাক কণ্ঠে বলল, সেদিনই বুবু যাকে ভালোবাসতো তার কাছে গিয়েছে? না, বুবু যাকে ভালোবাসতো তাকে মুক্ত করে দিয়ে গেছে। তিস্তা অবাক হলো, বিস্মিত কণ্ঠে বলল, তার সাথে গিয়েছে? কাকে ভালোবাসতো? আর কঙ্কনা মাথা নিচু করে নিষ্প্রাণ দৃষ্টিতে বলে, মাস্টারমশাই। প্রিয় অষ্টাদশী, পত্রের প্রথমে আমার এক আকাশ ভালোবাসা নিও। তুমি যখন পত্রখানা হাতে পাবে তখন আমি তোমার থেকে অনেক অনেক দূরে, মরবো না, বেঁচে থাকার জন্য অনেক দূরে চলে যাব। জানো অষ্টাদশী, প্লাবনদাকে নিয়ে আমি কত স্বপ্ন সাজিয়েছিলাম। তুমি আসার পর সেই আশার সমুদ্রে বাটা পড়লো। দোষ তোমার না, আবার আমারও না। ভালোবাসা কি আর দোষের হয়? আমিও ভালোবেসেছিলাম, তুমিও ভালোবেসেছ। পার্থক্য শুধু একটাই, তোমার ভালোবাসার মানুষটা কখনোই আমার না। পর মানুষকে ভালোবেসেছিলাম। আমাকে দেখলে কখনো মনে হয় আমি দুঃখ পোষা নারী? মনে হয় না, কিন্তু হৃদয়ের মাঝে অগাধ দুঃখ পুষে রেখেছি বছরের পর বছর, যুগের পর যুগ। আমার মা নেই, মাহারা সন্তানে যে সারা জীবন কষ্টই পেতে হয়, নিজেকে না দেখলে জানতামই না। বেশ প্রতিবাদী ছিলাম বলে সৎ মায়ের মার খেয়েছি। বাড়িতে চলতো শরীরের ব্যবসা, সব চুপ করে সহ্য করছি। একটা সময় পর চুপ তো হতেই হতো। তারপর কি হলো জানো? মায়ের বন্ধু একদিন আমায় একা পেয়ে খুব নোংরা আচরণ করছে। ছোট ছিলাম, 10-11 বছরের বাচ্চা, আর কতটুকুই বা বুঝতো। এরপর থেকে গুটিয়ে নিলাম নিজেকে। আমার একাকিত্বের সঙ্গী হলো আমার বোন বিলাসিনী। জানো, ছোটবেলা থেকে শুনেছি প্লাবনদা আর আমার বিয়ের কথা। আমার মায়ের নাকি ইচ্ছে ছিল। এরপর থেকে কোকড়া চুলের সুঠাম দেহে পুরুষকে জায়গা দিয়েছি মনের জমিনে। তিল তিল গড়ে তুলছি ভালোবাসা। কিন্তু ভাগ্য যে আমার বেলায় বড্ড নির্মম, নিষ্ঠুর। কিন্তু বুঝতে দেইনি কখনো কাউকে। পর মানুষকে ভালোবেসে কষ্ট পেতে হবে আজীবন। তাই চলে যাচ্ছি তোমাদের মুক্ত করে, তোমার পবিত্রতার প্রমাণ দিয়ে যাচ্ছি। ভালো থেকো তিস্তা, আমার প্লাবনদাকে নিয়ে। ইতি নীলকণ্ঠে বিষাদিনী। তিস্তা থ
থমকে গেল কঙ্কনার হাতে চিঠিটা পড়ে। তার যেন কিছু বলার ভাষা নেই। বিষাদিনী বুবু এতটা আত্মত্যাগ করলো, আর সে কিনা স্বার্থপরের মতন আশেপাশে দেখলেও না। সে অবশ্য মাস্টার মশাইয়ের মায়ের কথা মতো মাস্টার মশাইয়ের কাছ থেকে দূরে যেতে চেয়েছিল, কিন্তু তার আগে বিষাদিনী বুবুই চলে গেল। তিস্তা এবার নিজেও মাস্টার মশাইয়ের বাড়িতে ছুটে গেল। সবটা কাহিনী নিজের চোখে না দেখলে তার বিশ্বাসই যে হবে না। তনয়া, তোমার মায়া তো নিরপরাধ। এই যে মোড়লের পোলা আর তার বন্ধুরা সব স্বীকার করেছে, তারা সব মায়ের সাথে খারাপ আচরণ করলেও তোমার মায়ারে ধৈরাও দেখে নাই। ডাক্তার সাহেব নিজে মিথ্যা বলেছে, সব লিখিত দিয়ে গেছে। ওই পোলাগুড়ে ধরেছে, কিন্তু ডাক্তার সাহেব তো শহরের দিদির সাথে পালিয়েছে। গ্রামের মানুষের মুখে মুখে এক কথা, বিষাদিনী আর মাহিন নাকি পালিয়েছে। তিস্তা কেবল হতবাক হয়ে তাকিয়ে রইল। বিষাদিনী তো মাহিনের সাথে পালানোর মেয়ে না। তবে গ্রামে গ্রামে ছড়ানো নতুন খবর। পরিশিষ্ট তিস্তার আর কটা দিন পরেই তো আমাদের ঘরে ছোট্ট একটা পুতুল আসবে মাস্টার মশাই, যার নাম হবে বিষাদিনী। কথার নাক ফুলালো প্লাবন। তিস্তার কথায় নাক ফুলালো প্লাবন, কপাল কুঁচকে বলল, তোমায় কতবার বলেছি মাস্টার মশাই না বলতে। কিন্তু আমি তবুও বলবো, আমার কাছে আপনি যেন মাস্টার মশাই মানুষই। প্লাবন কিছুক্ষণ অপলক তাকিয়ে থাকলো গোলগাল মেয়েটার দিকে। 7 মাসের উঁচু পেট নিয়ে মেয়েটা মধুসখীর ঘাটে আসার জন্য সে কি বায়না। প্লাবন এগিয়ে গেল, তিস্তার মাথায় কিছুক্ষণ আদরে হাত বুলিয়ে দিল। তিস্তা কতক্ষণ চুপ থেকে আনমনে বলল, মাহিন সাহেব পালিয়ে যায়নি, তাই না মাস্টার মশাই? প্লাবন হকচকিয়ে গেল, আমতা আমতা স্বরে বলল, তাহলে কোথায় গেছে? তা তো আপনি ভালো জানেন। প্লাবন কিছুক্ষণ মনো থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, 4 বছর যাবৎ তোমায় একটা কথা বলবো করে আর বলা হয়নি তিস্তা। কি কথা? তিস্তার গোল গোল উৎসুক দৃষ্টি, সেই দৃষ্টিতে অনেক কিছু জানার আকাঙ্ক্ষা। প্লাবন ছোট্ট শ্বাস ফেলে বলল, মাহিন পালিয়ে যায়নি, তাকে মেরে ভাসিয়ে দিয়েছি আমি আর বিষাদিনী। কথা থামিয়ে প্লাবন তিস্তার দিকে ভীতু দৃষ্টি নিক্ষেপ করলো, কিন্তু প্লাবনকে অবাক করে দিয়ে তিস্তা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, কিভাবে মেরেছেন আর সত্যিটা জেনেছেন কিভাবে? এ সব কিছুতে আমায় সাথ দিয়েছে বিষাদিনী। মাহিন ছিল মেয়ে খেকো, মেয়েদের প্রতি লোভ। গ্রামের মেয়েদের ওই তুলে নিয়ে গিয়ে বন্ধুদের সাথে ফুর্তি করে মেরে ফেলতো, কিন্তু তোমার বেলা ও তেমনটা করেনি। তোমার বাবাকেও বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তোমার বাবা সেটা না করে দেয়। কথাটুকু বলে থামলো প্লাবন। তিস্তা আটকে উঠলো, অবাক কণ্ঠে বলল, ওই, আমি এসব কিছু জানতাম না তো। আমিও জানতাম না, সব মাহিন স্বীকার করেছে বিষাদিনীর কাছে। তোমার বাবার দুর্ঘটনা কাকতালীয় ছিল না, মাহিনী করিয়েছিল জিদের বশে। তাও তোমার বাবা বিয়ে দিতে রাজি ছিলেন না বলে তোমার চরিত্রে লেপন করেছিল কলঙ্কের কালি। ভেবেছিল তুমি তার না হলে কারো হবে না, কিন্তু তার নরপিশাচ মনেও প্রেমের ফুল ফুটেছিল বিষাদিনীকে দেখে। অবশেষে বিষাদিনী তার সাথে একদম মিলেমিশে গিয়ে সব সত্যি বের করেছিল। তাকে কথা দিয়েছিল বিয়ের আগের দিন রাতে তারা পালাবে, কিন্তু আমার আর বিষাদিনীর প্ল্যান ছিল অন্য কিছু। মাহিন আসতে তাকে আমরা গলায় দড়ি দিয়ে মেরে পাথরের সাথে বেঁধে আমাদের বাড়ির পিছে পরিত্যক্ত পুকুরে ভাসিয়ে দেই। এমন মানুষের বেঁচে থাকা উচিত না। তিস্তা সবটা কথা মনোযোগ দিয়ে শুনলো, তারপর উঁচু পেটটা নিয়ে ধীর গতিতে উঠে দাঁড়িয়ে বলল, চলুন আপার আর দাদির কবরটা দেখে আসি। প্লাবনও সাবধানে তিস্তার হাতটা ধরে হাঁটা ধরলো। তিস্তার বোন বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, তারপর পরে দাদিও মারা যান। তিস্তা কবরস্থানের সামনে দোয়া দরুদ পড়ে গ্রামের সরু পথটা দিয়ে হাঁটা শুরু করে। অনেক বছর আগে এই পথেই প্রথম দেখা হয়েছিল মাস্টার মশাইয়ের সঙ্গে। এমনই রোদ্দুর ছিল পরিবেশে। তিস্তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল, সে হঠাৎ দাঁড়িয়ে গেল। প্লাবন হঠাৎ দৌড়াতে দেখে ব্যতিব্যস্ত হয়ে বলল, কি সমস্যা? তিস্তা মুচকি হাসি দিয়ে বলল, আপনারা দেখলে আমার প্রেম পায়। ও আমার হৃদয়ের মাস্টার মশাই।